অক্টোবর 1973 ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো বুঝতে পারছিল যে আরব দুনিয়া একজোট হয়ে তাদের উপর আবার একটা নতুন আঘাত হানতে চলেছে। নেতৃত্বে ইজিপ্ট আর সিরিয়া। এর আগেও 1967তেও যুদ্ধ হয়, ইসরায়েলের বিপক্ষে ছিল সম্মিলিত আরব দুনিয়া, কিন্তু 6 দিনের মধ্যে পর্যদুস্ত হয় আরব বাহিনী। ইজিপ্ট আর সিরিয়ার কিছুটা অংশ দখলও করে নেয় ইসরায়েল, যার মধ্যে ছিল সিনাই পেনিনসুলা এবং গোলান হাইটস। ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশের কাছে পুরো আরব দুনিয়ার এই অপমানজনক পরাজয়কে ইতিহাসে লেখা আছে 6 ডেজ ওয়ার বা 6 দিনের যুদ্ধ এই নামে। যুদ্ধ শুরুর আগেই প্রস্তুতি সম্পূর্ণ ছিল ইসরায়েলের সেই সময়, কিন্তু 1967 আর 1973 এর মধ্যে বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে যায়। 6 অক্টোবর 1973 হেনরি কিসিঞ্জার, তখন যিনি ছিলেন ইউএস সেক্রেটারি অফ স্টেট, তিনি ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারকে। ধমকি দেন, আরব দুনিয়ার ওপর বিনা প্ররোচনাতে যদি ইসরায়েল আঘাত হানে তাহলে সারা দুনিয়ার থেকে একঘরে হতে হবে ইসরায়েলকে। এই ফোনালাপের ঠিক 6 ঘন্টা বাদে ইসরায়েলের ওপর একযোগে আক্রমণ হানে আরব দুনিয়া। দক্ষিণ পশ্চিম থেকে ইজিপ্ট আর উত্তর পশ্চিম থেকে সিরিয়া, সাথে বাকি আরব দেশগুলো। এর নাম ছিল অপারেশন বদর। 2 লাখ ইজিপশিয়ান ট্রুপ সুয়েজ খাল পার করে ঢুকে পড়ে ইসরায়েলের জমির ভেতর, আর 28,000 ট্রুপ সিরিয়া থেকে। আচমকা আক্রমণে বেশ কিছুটা ক্ষতি হয় ইসরায়েলের প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে আরব দুনিয়ার সাথে হাড্ডাহাড্ডি টক্কর নিতে শুরু করে ইসরায়েল। এই যুদ্ধের নাম ছিল ইয়ম কিপ্পুর যুদ্ধ। 2700 ইসরায়েলি সেনা এবং 16,000 আরব সৈন্যের মৃত্যু হয়। সিজফায়ার হয়েও সেটা বেশি দিন টেকেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান প্রধানমন্ত্রী গোল্ডে মায়ারকে বলেন, ইসরায়েলের দিকে আরও ক্ষয়ক্ষতি আটকাতে হলে পারমাণবিক বোমা ব্যবহার করা ছাড়া আর কোনো রাস্তা নেই। প্রধানমন্ত্রী পারমাণবিক বোমা ব্যবহারের অনুমতি সেদিনকে দেননি, কিন্তু পারমাণবিক বোমা সহ ফাইটার জেটগুলোকে মোতায়েন করবার আদেশ দিয়েছিলেন সিনাই পেনিনসুলার কাছে, দরকারে শেষ অস্ত্র হিসাবে যাতে তাদেরকে ব্যবহার করা যায়। সেই দরকার আর পড়েনি, কারণ আরব বাহিনী এইবারও পিছু হটতে শুরু করে। তারপর ইউএনের মধ্যস্থতাতে এই ইয়াম কিপ্পুর যুদ্ধ শেষ হয় অক্টোবর 26, 1973-এ। চিরকালের মতো ধামাচাপা পড়ে যায় ইসরায়েল কিভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠেছিল। সরকারিভাবে এই মুহূর্তে 8টা পরমাণু শক্তিধর রাষ্ট্র রয়েছে, কিন্তু বেসরকারিভাবে 9ম রাষ্ট্রটি হল ইসরায়েল। কেন এটা আজও ধামাচাপা? আজ ইসরায়েলের সাথে আমেরিকার এত বন্ধুত্ব। 1960-এর দশকে এই ইসরায়েলের মতো গুরুত্বহীন দেশটাকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না আমেরিকার, বরং চাইছিল যে আরব দুনিয়ার মাঝে ইসরায়েল যেন একটি দুর্বলই থাকে। অন্য দেশগুলো পরমাণু শক্তি অর্জন করলে আমেরিকা এত চাপ তৈরি করে আন্তর্জাতিক স্তরে, সেখানে ইসরায়েলের ক্ষেত্রে কেন এত দরাজ? কারণ আমেরিকাকে বোকা বানিয়ে আমেরিকা দেশটার ভেতর থেকে ইউরেনিয়াম সরিয়ে ইসরায়েল পরমাণু বোমা বানিয়ে ফেলেছিল সেই 60-এর দশকেই। শুধু তাই নয়, ইসরায়েলকে এই কাজে সাহায্য করেছিল ন্যাটোর সদস্য দেশ, সাথে আজকের ব্রিক্সের একটি সদস্য দেশও। এই ব্যাপারটা জনসমক্ষে স্বীকার করা আমেরিকার কাছে সেই সময় ছিল ভীষণ রকম ইন্টারন্যাশনাল এম্বারাসমেন্টের ব্যাপার। তাই সব কিছু জানার পরও পুরো ব্যাপারটাকে হজম করা ছাড়া আর কিছু পথ ছিল না আমেরিকার কাছে। আর ইসরায়েলও এই ব্যাপারে ডক্ট্রিন অফ অ্যাম্বিগুইটি মেনটেন করে চলেছে, অর্থাৎ ইসরায়েলের নিউক্লিয়ার বোমা আছে কি নেই এই ব্যাপারে তারা নিজেদের মুখে সবসময় কুলুপেটে রাখে। কিন্তু বড়দেরও যেরকম মাঝে মাঝে ছোটোখাটো ভুল হয়ে যায়, তেমনি বেঞ্জামিন নেতানিয়াহুর একবার মুখ ফসকে বেরিয়ে যায় যে ইসরায়েল পরমাণু শক্তিধর রাষ্ট্র। আজ বলবো সেই রোমহর্ষক কাহিনী, কিভাবে আমেরিকার চোখে ধুলো দিয়ে তাদের পারমাণবিক জ্বালানির ভাণ্ডার খালি করে ইসরায়েল হয়ে উঠেছিল বাস্তবিক ক্ষেত্রে 5ম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি এই ধরনের প্রতিবেদন আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আরও অনেক পৌঁছতে পারবে। 1973-এর ইয়াম কিপ্পুর যুদ্ধের থেকে পিছিয়ে যাচ্ছি 1 দশকের একটু বেশি সময় সেপ্টেম্বর 1960। ওগডেন রেইড ছিলেন ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। তিনি একটা সরকারি ট্যুরে সোডম শহরের একটা ফার্টিলাইজার প্ল্যান্ট ভ্রমণে গিয়েছিলেন। ডেড সির কাছে এই শহরটা।
ইসরায়েলের এয়ারফোর্সের হেলিকপ্টারে চড়ে তিনি ফেরত আসছিলেন ইসরায়েলের রাজধানী তেল আভিভে। ফেরত আসার পথে নেগেভ নামের একটা বিস্তৃত মরুভূমি অঞ্চলে তিনি লক্ষ্য করেন একটা ছোট্ট ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। পাণ্ডব বর্জিত এই জায়গাতে এইরকম একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স দেখে আমেরিকার রাষ্ট্রদূত ভীষণ অবাক হয়ে গেছিলেন। ইসরায়েলের ফাইন্যান্স মিনিস্টার এডি কোহেন বললেন, ও কিছু না, ওটা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আসলে যদিও সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল না, আমেরিকার রাষ্ট্রদূত যেটা দেখেছিলেন সেদিন আর খুব অবাক হয়ে গেছিলেন, সেটা আসলে ছিল ডিমোনা নিউক্লিয়ার প্রজেক্টের ক্যাম্পাস, যেটা ইসরায়েল বহুদিন ধরে লুকিয়ে রেখেছে সারা দুনিয়ার থেকে। 1948-এ ইসরায়েল দেশটার জন্ম। প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়েন। 1948-এই হয় প্রথম ইসরায়েল আরব যুদ্ধ। ইসরায়েল সেই যুদ্ধ যে শুধু জয়লাভ করে তাই নয়, আরব দুনিয়ার থেকে কিছু জমি ছিনিয়েও নেয়। কিন্তু দূরদর্শী ডেভিড বেন গুরিয়েন বুঝেছিলেন যে এই যুদ্ধে এই আরব গ্যাং থামবে না। তিনি বুঝেছিলেন যে নিউক্লিয়ার বোমা ছাড়া ইসরায়েলের ভবিষ্যৎ কখনোই সুরক্ষিত নয়। তিনি নিজেও টেকনোলজি খুব ভালো বোঝেন, কিন্তু তার কাছে প্রশ্ন ছিল দুটো: এই নিউক্লিয়ার প্রোগ্রামকে নেতৃত্ব দেবার মতো বিজ্ঞানী কে হবেন, আর নিউক্লিয়ার মেটেরিয়ালের যোগান কোথা থেকে আসবে। ইহুদি বিজ্ঞানীরা তখন ছড়িয়েছিল বিভিন্ন দেশে। এদের মধ্যে ছিলেন আর্নেস্ট ডেভিড বার্গম্যান, জার্মানিতে যার জন্ম এবং পরে বার্লিন ইউনিভার্সিটির কেমিস্ট্রির প্রফেসর হয়েছিলেন। কিন্তু 1933-এ হিটলারের নাজি বাহিনী যখন ক্ষমতায়, তখন বার্গম্যানকে জার্মানি ছাড়তে হয়। লন্ডন হয়ে তিনি অবশেষে 1934-এ তখনকার প্যালেস্টাইনে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। সেই সময় থেকেই তিনি হয়ে ওঠেন ডেভিড বেন গুরিয়েনের বিশেষ বন্ধু। 1948-এ ইসরায়েলের জন্ম হলে তার প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়েনের সায়েন্টিফিক অ্যাডভাইজার হয়ে উঠলেন এই বার্গম্যান। বয়স তখন মাত্র 30-এর কোঠাতে। 1952-তে প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়েন তাকে ইসরায়েল অ্যাটমিক এনার্জি কমিশনের ফার্স্ট চেয়ারম্যান পদে অভিষিক্ত করেন। আর তখন ইসরায়েলের ডিফেন্স মন্ত্রকের ডিরেক্টর জেনারেল ছিলেন শিমন পেরেস, আরেকজন 30 বছরের যুবক। এই শিমন পেরেসের নামটা মনে রাখবেন, কারণ পরবর্তী অধ্যায়তে বারবার এই নামটা ফিরে ফিরে আসবে। বেন গুরিয়েন, বার্গম্যান আর শিমন পেরেস এই ত্রয়ী তৈরি করতে শুরু করলেন ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামের ব্লুপ্রিন্ট। এরপর ইসরায়েলের কাছে যে প্রতিবন্ধকতা পড়ে থাকলো সেটা হলো নিউক্লিয়ার মেটেরিয়াল, অথবা যাকে বলে পারমাণবিক জ্বালানি, তার সরবরাহকে নিশ্চিত করা। এগিয়ে এলো ফ্রান্স, ইতিমধ্যে যা ছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর মেম্বার। কিন্তু আমেরিকার কিছুই জানতে পারল না। 1950 নাগাদ ফ্রান্স নিজেদের মার্কিউল নিউক্লিয়ার সাইটের কাজ শুরু করে। নর্থ আফ্রিকাতে যে ফ্রান্সের কলোনিগুলো ছিল সেখান থেকে খুব সহজেই ফ্রান্স ইউরেনিয়াম এক্সট্রাক্ট করতে পারছিল। তাদের কাছে ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার মেটেরিয়ালের যোগান সবই ছিল, ঠিক যেমন আমেরিকারও ছিল 1942-এ ম্যানহাটান প্রজেক্ট শুরু করবার আগে। কিন্তু ম্যানহাটান প্রজেক্টকে নেতৃত্ব দেওয়ার জন্য ওপেনহাইমার, আইনস্টাইন ইত্যাদিদের মতো ইহুদি বিজ্ঞানীদের খুব দরকার ছিল আমেরিকার। ঠিক সেই রকমই ফ্রান্সেরও মার্কিউল প্রজেক্টের জন্য দরকার ছিল ইসরায়েলের বিজ্ঞানীদের, যারা ফিজিক্স, অ্যাডভান্সড কম্পিউটিং ইত্যাদিতে খুব পারদর্শী। ফ্রান্সের মার্কিউল নিউক্লিয়ার প্রজেক্টে ইসরায়েল আর ফ্রান্স একসাথে কাজ করতে শুরু করলো। এই একসাথে কাজ করার পেছনে আরও একটা কারণ ছিল। সেই সময় টিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো ইত্যাদি উত্তর আফ্রিকার বেশ কিছু দেশ ফ্রান্সের কলোনি ছিল, যেই সব দেশগুলোতে স্বাধীনতার দাবি আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছিল, আর ইজিপ্ট সহ আরব দুনিয়া তাতে ইন্ধন যোগাচ্ছিল। অর্থাৎ ইসরায়েল আর ফ্রান্সের শত্রু ছিল একই। 1960 14ই ফেব্রুয়ারি ফ্রান্স আলজেরিয়ার রেগানের কাছে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে চতুর্থ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যেই নিউক্লিয়ার বোমা ফেলেছিল তার থেকে এই বোমা ছিল 4 গুণ বেশি শক্তিশালী। আসলে সেদিন দুনিয়ার অলক্ষ্যে একটি নয়, দুটি নতুন পরমাণু শক্তিধর রাষ্ট্রের জন্ম হয়েছিল। একটি ছিল ফ্রান্স আর দ্বিতীয়টি ছিল ইসরায়েল। ইসরায়েল ছিল পৃথিবীর বুকে পঞ্চম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ইসরায়েল ঠিক কোন সময় নিজস্ব পরমাণু বোমা বানিয়ে ফেলে, এই প্রশ্নটাই নিশ্চয়ই এখন আপনি করবেন।
1956-তে ইজিপ্টের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খালকে জাতীয়করণ শুরু করার পরে ইসরায়েল, ফ্রান্স আর ব্রিটেন একসাথে ইজিপ্টকে আক্রমণ করে। সেটাকে বলা হয়েছে সুয়েজ যুদ্ধ। আমেরিকার রাষ্ট্রপতি আইজেনহাওয়ার একদম পছন্দ করেননি এই ইজিপ্টকে আক্রমণ করা। ফ্রান্স, ইংল্যান্ড আর ইজিপ্ট সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় আমেরিকার ধমকে। কিন্তু ফ্রান্স আর ইসরায়েলের বন্ধুত্ব এতে আরও মজবুত হয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী গাই মলেট মনে করতেন ইসরায়েলের বিজ্ঞানীদের সাহায্য ছাড়া ফ্রান্স কোনোদিন নিউক্লিয়ার বোমা বানিয়ে উঠতে পারত না। তাই কৃতজ্ঞতাবশত তিনি রাজি হন ইসরায়েলের বুকে ইসরায়েলের নিজস্ব একটা নিউক্লিয়ার প্রজেক্টের ক্যাম্পাস বানিয়ে দেওয়ার জন্য। সেটারই নাম হলো ডিমোনা নিউক্লিয়ার ক্যাম্পাস, নেগেভ মরুভূমিতে, যেটার কথা একটু আগে বললাম, যা হেলিকপ্টার থেকে আমেরিকার রাষ্ট্রদূতের চোখে পড়ে গেছিল। হাজারের বেশি ফ্রান্সের ইঞ্জিনিয়ার এসে যোগদান করলেন এই ডিমোনা নিউক্লিয়ার ক্যাম্পাসের কাজ করার জন্য। মাটির ওপরের তলাতে ছিল প্লুটোনিয়াম রিয়্যাক্টর আর মাটির গভীরে ছিল লুকোনো 6খানা তলা, যাতে প্লুটোনিয়ামকে নিউক্লিয়ার ওয়েপন গ্রেডে ট্রান্সফার করা হচ্ছিল। অত্যন্ত গোপনীয়তার সাথে এই প্রজেক্ট চলছিল। এই ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ারদের সরাসরি নিজেদের বাড়িতে যোগাযোগ করবার বা চিঠি লেখার কোনো উপায় ছিল না। ল্যাটিন আমেরিকার একটা জাল ঠিকানাতে তাদের চিঠি লিখতে হতো বাড়িতে চিঠি পাঠাতে হলে। ইসরায়েলের থেকে ল্যাটিন আমেরিকার সেই জাল ঠিকানা হয়ে তবে চিঠি ফ্রান্সে গিয়ে পৌঁছতো। কিন্তু এত কিছুর পরেও আমেরিকা আঁচ পেয়ে যায় সময় সেই 1960। নেগেভ মরুভূমিতে ইসরায়েল যে নিউক্লিয়ার ক্যাম্পাস বানিয়েছে তার ফটো শুধু হোয়াইট হাউস নয়, পৌঁছে গেল আমেরিকার মিডিয়ার কাছেও। ইসরায়েল তখন বাধ্য হলো স্বীকার করতে যে নেগেভ মরুভূমিতে যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাম্পাস রয়েছে সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি নয়, পুরো দস্তুর নিউক্লিয়ার ক্যাম্পাস। কিন্তু বেন গুরিয়েন আমেরিকার রাষ্ট্রপতি আইজেনহাওয়ারকে বললেন যে এই নিউক্লিয়ার ক্যাম্পাস শুধুমাত্র নিউক্লিয়ার এনার্জি থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য, কারণ ইসরায়েলের প্রচুর বিদ্যুতের ঘাটতি রয়েছে। সেই একই মন্তব্য তিনি করেছেন ইসরায়েলের পার্লামেন্টেও বক্তৃতা দেওয়ার সময়। আজ পর্যন্ত পার্লামেন্টে ওই একবারই ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামের কথা উল্লেখ আছে। ইসরায়েলের পার্লামেন্টকে বলে ক্নেসেট, যেখানে কিছুদিন আগে শ্রী নরেন্দ্র মোদী বক্তৃতা দিয়েছেন। আইজেনহাওয়ার বেশি কিছু করতে পারেননি, কারণ তার পরের বছর অর্থাৎ 1961-তে ক্ষমতায় আসেন জন এফ কেনেডি। কেনেডি ইসরায়েলকে বাধ্য করলেন যে ডিমোনাতে আমেরিকার ইন্সপেকশনে রাজি হতে। ইসরায়েল রাজি তো হয়, কিন্তু ইসরায়েল যেটা করলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। তারা ডিমোনার ভোল পুরোপুরি বদলে দিল। কিছু নকল কম্পিউটার এনে বসানো হলো, তাতে কিছু সাজানো ডেটা শো করা হলো। রাতারাতি কিছু দেয়াল তুলে দিয়ে আসল মনিটর রুমগুলোকে আড়াল করে দেওয়া হলো। লিফটগুলোর সামনে নকল দেয়াল তুলে দেওয়া হলো, যাতে মাটির নিচে যে 6খানা তলা রয়েছে তার অস্তিত্ব মার্কিন পরিদর্শকরা বুঝতেই না পারেন। 1961, 1962 আর 1964 এই 3বার আমেরিকা এই ডিমোনাতে ঘুরে গিয়ে শেষে রায় দেয় যে সত্যি ইসরায়েল প্লুটোনিয়াম রিয়্যাক্টরকে কোনো পারমাণবিক অস্ত্র বানানোর কাজে ব্যবহার করছে না। কিন্তু তারা বুঝতেও পারেনি যে আসলে ইসরায়েল শুধু নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে তাই নয়, ইসরায়েল সেটা করছে আমেরিকার পারমাণবিক জ্বালানির ভাড়ার খালি করেই, আর আমেরিকারই নকশা ব্যবহার করে। 1960 নাগাদ ইসরায়েলের নেগেভ মরুভূমি থেকে বহু দূরে আমেরিকার পেনসিলভেনিয়াতে নিউক্লিয়ার মেটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশন বা নিউমেকের অফিস। দেখা গেল সেখান থেকে প্রায় 300 কেজি ইউরেনিয়াম নিখোঁজ। ডক্টর জালমান শাপিরো নামের একজন ইহুদি ছিলেন এই নিউমেকের প্রতিষ্ঠাতা। পরে জানা যায় যে তার সময় বিভিন্ন ইসরায়েলি গুপ্তচর নকল পরিচয় এই নিউমেকে প্রবেশ করেছিল। তাদের মাধ্যমেই আমেরিকা থেকে ইউরেনিয়াম ইসরায়েলে চালান করা হয়। যদিও পরে আমেরিকা ডক্টর জালমান শাপিরোর বিরুদ্ধে তদন্ত করে, কিন্তু আজও পারমাণবিক প্রযুক্তিতে তার অবদানের জন্য আমেরিকা আর ইসরায়েল এই দুই দেশেই তিনি অত্যন্ত সম্মানিত। এবার প্রশ্ন আসতে পারে, কেন আমেরিকা থেকে চুরি করার দরকার পড়ল ইসরায়েলের? ফ্রান্স তো ইসরায়েলকে ডিমোনাতে নিউক্লিয়ার ফেসিলিটি বানিয়ে দেয়, কিন্তু নর্থ আফ্রিকার দেশগুলো 60-এর দশকের দিকে আস্তে আস্তে ফ্রান্সের থেকে স্বাধীন হয়ে যায়। এই নর্থ আফ্রিকার দেশগুলোই ছিল যেখান থেকে ফ্রান্স নিউক্লিয়ার মেটেরিয়াল এক্সট্র্যাক্ট করত। এই দেশগুলো ফ্রান্সের হাতের থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে পারমাণবিক জ্বালানি সরবরাহ কমিয়ে দিল ফ্রান্স।
ইসরায়েলের দরকার ছিল আরও অ্যাডভান্স টেকনোলজি আর পারমাণবিক জ্বালানির সরবরাহ। পারমাণবিক জ্বালানি চুরির গল্প তো বললাম, এবার বলছি আমেরিকারই নকশা কিভাবে ইসরায়েল চুরি করে। শিমন পেরেস তখন ইসরায়েলের ডেপুটি ডিফেন্স মিনিস্টার, নামটা মনে রাখতে বলেছিলাম। তিনি 1965-তে একজন ইসরায়েলি গুপ্তচরকে নিয়োগ করেন, নাম আরনান মিলচেন। প্রথমে নাম শুনে এই নামটা অনেকের কাছে অজানা মনে হবে। উনি হলিউডের একজন তারকা প্রযোজক বলা যেতে পারে। প্রিটি ওমেন সিনেমাটার নাম শুনেছেন? এলে কনফিডেন্সিয়াল, ফাইট ক্লাব, দ্য রেভেন্যান্ট, বার্ডম্যান, অসংখ্য বিখ্যাত সিনেমার প্রযোজক, যার মধ্যে অনেকগুলো অস্কার পেয়েছে বা মনোনীত হয়েছে। এই সব কালজয়ী সিনেমার প্রযোজকই একদিন আমেরিকার বুকে স্পাই হয়ে কাজ করেছেন ইসরায়েলের হয়ে। খুব আশ্চর্য লাগছে, তাই না? একজন এত বড় পরিচালক, তিনি নিজের ক্যারিয়ারের ওপর এত বড় ঝুঁকি নিতে পারলেন। আসলে এইখানেই ইসরায়েলি আর ভারতীয়দের মধ্যে পার্থক্য। আমাদের এখানে বলিউড আর টলিউডের নায়ক পরিচালক সবাই যখন ভারতের বিরোধিতা করবার জন্য যেন একটা প্রতিযোগিতাতে লিপ্ত সব সময়, তখন ইসরায়েলিরা যেখানে যেই জীবিকাতেই থাকুন না কেন, বিজ্ঞান কি মিডিয়া কি বিনোদনের জগৎ, তারা মূলত ইসরায়েলের হয়ে কাজ করেন। প্রডিউসার মিলচেনের সাথে শিমন পেরেসের সাক্ষাৎ হয় ইসরায়েলের একটা নাইট ক্লাবে। সেখান থেকে শুরু ইসরায়েলের আমেরিকার নকশা চুরির পরিকল্পনা। প্রডিউসার মিলচেন, যার কথা বললাম, সে খুব গোপনে আমেরিকার অত্যাধুনিক নিউক্লিয়ার ওয়েপন্সের নকশাগুলোর ছবি জোগাড় করে ফেলেন। এর জন্য একটা জার্মান কোম্পানির উচ্চপদস্থ কর্মীদেরকে ঘুষও দিয়েছিলেন এবং সেগুলো পাঠিয়ে দেন ইসরায়েলে। শুধু তাই নয়, আমেরিকার নানা সরকারি গোপন তথ্য চালান হয়ে যায় ইসরায়েলে। ইসরায়েলের এই পারমাণবিক কর্মসূচির জন্য প্রযুক্তি আর উপকরণের সরবরাহের দায়িত্বে যেই ইসরায়েলি সংস্থাটা ছিল তার নাম হলো লাকাম। এই লাকামের মাথাতে ছিলেন রাফায়েল আইতান নামের একজন ধুরন্ধর ইসরায়েলি স্পাই। তিনি জোনাথান পোলার্ড নামের একজন ইহুদি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের সাহায্যে 5 লাখ পাতার আমেরিকার বিভিন্ন গোপন তথ্য ইসরায়েলকে চালান করে দেন, যা দিয়ে আমেরিকাকে দরকার পড়লে খুব সহজেই ব্ল্যাকমেল করে চুপ করিয়ে দেওয়া যাবে। শুধু তাই নয়, নিউক্লিয়ার ওয়েপনে ক্রাইটন বলে এক ধরনের সুইচ দরকার পড়ে, সেটাও এই লাকাম কোম্পানি আমেরিকা থেকেই চালান করে গোপনে ইসরায়েলে। 1970-এর দশকে এসে ইসরায়েলের কাছে সব কিছু রয়েছে, নিউক্লিয়ার টেকনোলজি, নিউক্লিয়ার মেটেরিয়াল এবং সাথে আমেরিকাকে দরকারে চুপ করিয়ে রাখবার মতো গোপন তথ্য। কেনেডির পর প্রেসিডেন্ট লিন্ডন জনসন, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সবাই সব জেনেও চুপ করে থাকতেই বাধ্য হয়েছিলেন। এবারে শুধু দরকার এই পরমাণু বোমাকে লুকিয়ে ইসরায়েলের থেকে বহু দূরে কোনো একটা জায়গাতে পরীক্ষা করা। এখানে সাহায্য করতে এগিয়ে এলো সাউথ আফ্রিকা, যা আজকের ব্রিক্সের সদস্য দেশ। 1973-এ এলো সেই ইয়ম কিপ্পুর যুদ্ধ, যেটা দিয়ে আজকের প্রতিবেদন শুরু করেছিলাম। ইসরায়েলকে নিউক্লিয়ার বোমা ব্যবহার করার দরকার পড়েনি সেদিন, কিন্তু ভবিষ্যতে সেটার দরকার পড়বে না সেটা বলা যায় না। 1979-এর সেপ্টেম্বরে আমেরিকার স্যাটেলাইট ভেলা 6911-এর নজরদারি ক্যামেরাতে ধরা পড়ল একটা ডাবল ফ্ল্যাশ, যেটা নিউক্লিয়ার এক্সপ্লোশন ছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার জরুরি মিটিং তলব করলেন। জানা গেল যে সাউথ আফ্রিকার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে ইসরায়েল নিউক্লিয়ার টেস্ট সম্পন্ন করেছে সাকসেসফুলি। এর প্রস্তুতি শুরু হয়েছে এরও 3 বছর আগে, 1976-এ। শিমন পেরেস তখন নিজে প্রতিরক্ষা মন্ত্রী। সাউথ আফ্রিকাতে তখন অ্যাপার্থাইড চলছে। কি সেটা? বর্ণ বৈষম্যের জন্য আন্তর্জাতিক দুনিয়া থেকে সাউথ আফ্রিকাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। সাউথ আফ্রিকার প্রাইম মিনিস্টার ছিলেন জন ভার্স্টার এবং শিমন পেরেস দুজনের মধ্যে চুক্তি হলো যে সারা বিশ্বের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইসরায়েল সাউথ আফ্রিকাকে যুদ্ধাস্ত্র যোগান দেবে, আর সাউথ আফ্রিকা ইসরায়েলকে ইউরেনিয়াম দিয়ে সাহায্য করবে, আর নিউক্লিয়ার টেস্টও করতে দেবে। এরই ফলশ্রুতিতে সাউথ আফ্রিকা আর ইসরায়েলের এই যৌথ নিউক্লিয়ার পরীক্ষা, যার নাম ভেলা ইনসিডেন্ট। শিমন পেরেস পরে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টও হয়েছিলেন। 2016-তে তার মৃত্যুর পর সেই ডিমোনা নিউক্লিয়ার ক্যাম্পাসের নামকরণ হয়েছে শিমন পেরেস নিউক্লিয়ার ক্যাম্পাস। বলা যেতে পারে এই রোমহর্ষক কাহিনীর তিনিই নায়ক, যদিও পার্শ্বনায়কের সংখ্যাও খুব একটা কম নয়। বিভিন্ন প্রজন্মের বিভিন্ন জীবিকার ইহুদিদের অবদানে আজ ইসরায়েল হয়ে উঠেছে অপ্রতিরোধ্য।
আজকের দিনে এটা একটা ওপেন সিক্রেটই বলা যেতে পারে যে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার বোমা রয়েছে। আমেরিকার ডিক্লাসিফাইড ডকুমেন্ট সহ বহু পুরনো অফিসিয়ালের নানা রকম ইন্টারভিউ আজকে খুব সহজেই পাওয়া যায়। আজকের দিনে ইজিপ্ট আর ইসরায়েলের শত্রু নয়, সেই সিনাই পেনিনসুলা ইসরায়েল এখন ফেরত দিয়ে দিয়েছে ইজিপ্টকে, আর ইজিপ্টও ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু নতুন শত্রু ইরান। ইসরায়েলের পরমাণু বোমা কোনোদিন সত্যি আত্মপ্রকাশ করে কিনা বা করলেও সেটা কোন দেশের উপর করবে সেটা ভবিষ্যতই বলবে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। চারদিকে ঘটে যাওয়া নানা রকমের ঘটনা এবং তার পেছনের ইতিহাস নিয়ে আমাদের যেই প্রতিবেদনগুলো, সেগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।